নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আমি ইমন, আগে পিছনে কিছুই নেই। নামটার মতো আমিও একা। ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। যখন বুঝতে শিখেছি তখন জানতে পারি আমাকে একটা লোক রাস্তার ধারে পড়ে পাই আর অনাথ আশ্রমে রেখে চলে যায়। ক্লাস 10 পাশ করে অনাথ আশ্রম থেকে বেরিয়ে আসি। এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর পাশাপাশি একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করি। আজকে ওভারটাইম কাজ করতে গিয়ে অনেক রাত হয়ে যায়। ডিউটি শেষ করে রাতে বাসার দিকে যেতে লাগলাম। পেটে প্রচুর খিদে, পকেটে বেশি টাকা নেই, তাই রিক্সা ভাড়াও দিতে পারবো না। হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই রাস্তার মাঝখানে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে। একটু সামনে গিয়ে দেখি একটা লোক পড়ে আছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে। আমি দৌড়ে ওদের কাছে গেলাম। রাস্তায় পড়ে থাকা লোকটার শরীর থেকে অঝরে রক্ত পড়ছে, মাথা ফেটে গেছে। আমাকে দেখে দাঁড়িয়ে থাকা লোকটা করুণ দৃষ্টিতে তাকালো। আমি পড়ে থাকা লোকটার কাছে গেলাম, ওনাকে ধরে উঠালাম। দাঁড়িয়ে থাকা লোকটাকে বললাম, আঙ্কেল গাড়ির দরজা খুলেন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক তখনই গাড়ির ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো আর বলল, আব্বু আসো তো, একটা ছোট লোক মরলে কিছু হবে না, তুমি আসো তাড়াতাড়ি, আমরা চলে যাই, তাহলে কেউ জানতেও পারবে না। মেয়েটার কথা শুনে মনে হলো সে কি মানুষ? মানবতা বলে কিছু নেই তার মধ্যে। একটা লোক মরতে বসেছে আর সে এমন কথা বলছে। অন্ধকারে মেয়েটার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছিল না। এত জঘন্য চিন্তা ভাবনা কারো হতে পারে? আমি মেয়েটিকে বললাম, আজ যদি আপনার আব্বুকে কেউ এভাবে গাড়ি ধাক্কা দিয়ে ফেলে রেখে যেত তাহলে কি আপনি এই কথাটা বলতে পারতেন? ইনিও তো কারোর বাবা। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কিভাবে এই কথা বলার? রূপ, চুপ করবি তুই? বাবা, তুমি ওনাকে নিয়ে আসো। তারপর উনি দরজা খুলে দিলেন। আমি লোকটিকে নিয়ে গাড়িতে বসলাম। মেয়েটির সামনে জানালার দিকে মুখ করে বসে আছে, তাই তাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। তারপর লোকটিকে হাসপাতালে নিয়ে গেলাম, ওনাকে ভর্তি করানো হলো। মেয়েটির বাবাই সব টাকা পরিশোধ করলেন। মেয়েটি গাড়িতেই বসে আছে। একটু পর লোকটি আমার কাছে আসলেন। আসলে বাবা, আমি আর আমার মেয়ে একটা অনুষ্ঠান থেকে আসছিলাম। আমার মেয়ে আসার সময় জেদ ধরলো গাড়ি চালাবে রাতের সময়, তাই আমিও বারণ করলাম না, আর লোকটাই গাড়ির সামনে চলে আসে। সমস্যা নেই আঙ্কেল, আমি কাউকে বলবো না। আর আপনারা তো আপনাদের দায়িত্ব পালন করেছেন, লোকটিকে হাসপাতালে নিয়ে এসেছেন। তা তোমার নাম কি বাবা? আর কি করো? বাসা কোথায় তোমার? আমার নাম ইমন। আমি এই সামনের ওই বস্তিতে থাকি আর লেখাপড়া করি। এত রাত পর্যন্ত বাইরে তুমি? তোমার বাবা মা টেনশন করবে না? আমার এই পৃথিবীতে কেউ নেই। লোকটি আমার দিকে তাকালেন। তাহলে চলো কেমন করে? মানে তোমার পড়ালেখা কেমন করে চলে? আমি একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করি। তোমার কথা শুনে বড় অবাক হলাম। আজকালকার দিনে একটা ছেলে মেয়ে নিজের বাবা মা ছাড়া চলতে পারে না, আর সেই জায়গায় তুমি এই এত বড় শহরে একা বেঁচে আসো। আমি কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিলাম। লোকটি আমার হাতে একটি কার্ড ধরিয়ে দিয়ে বললেন, যাই হোক, তুমি কালকে এই ঠিকানায় আমার সাথে দেখা করবে, এটা আমার বিনীত অনুরোধ। জি, চেষ্টা করব, কিন্তু আপনার নামটা জানা হলো না। আমার নাম ইমরান চৌধুরী। চেষ্টা না, তোমাকে আসতেই হবে। আমি কিছু না বলেই মাথা নাড়ালাম। আচ্ছা চলো, তোমাকে বাসায় নামিয়ে দিই। দরকার নেই আঙ্কেল, আমার বস্তি বেশি দূরে না, আমি হেঁটে চলে যাব। আচ্ছা, আমি আর জোর করব না, কিন্তু কাল যেন তোমাকে আমার অফিসে দেখি। কথাটা বলে লোকটি চলে গেল। আমিও বাসায় আসলাম। কাপড়ে রক্ত লেগেছিল, এসে কাপড় পাল্টে সেগুলো ধুয়ে দিলাম। কাপড় বলতে দুটো প্যান্ট আর দুটো শার্ট, তাই ধুয়ে না দিলে পরের দিন এসে তারপরের দিনে পরার মতো কিছুই থাকবে না। সকালে ঘুম থেকে উঠে ডিউটিতে গেলাম। আজ বিকেলেই ডিউটি শেষ করে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর কার্ডে দেওয়ার ঠিকানায় রওনা দিলাম। জায়গাটা বেশ দূরে। বাসে 20 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলাম। গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। ভালো করে কার্ডের ঠিকানার সাথে নামটা ভালোভাবে মিলিয়ে দেখলাম সেখানে একটা বড় অফিস ছিল।
কার্ডের সাথে আবার ঠিকানাটা মিলিয়ে দেখলাম, ঠিকানাটা ঠিকই আছে। ভিতরে রিসেপশনিস্টের কাছে গিয়ে বললাম, ইমরান সাহেবকে একটু ডেকে দেওয়া যাবে? মহিলাটা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো আবাল। কি দরকার? আসলে উনি আমাকে ডেকেছিলেন। একটু দাঁড়ান। তারপর উনি কাকে যেন ফোন দিলেন। স্যার নিজের কেবিনে আছে, আপনাকে যেতে বলল। কেবিনটা কোন দিকে? 5 তলায় গিয়ে ডানে প্রথম রুমটাই হয়। আচ্ছা, ধন্যবাদ। আমি লিফটে করে 5 তলায় গেলাম। রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। কামিন। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ইমন, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তোমার মধ্যে অনেকটা নিজেকে খুঁজে পাই। আমিও 10 বছর আগে ঢাকায় আসি, কিন্তু আমার পিছনে আমার বাবা মা ছিল। নিজের চেষ্টায় একটা চাকরি করি। তবে কি জানো, আমি তখন অনেক বড় ছিলাম। তোমার মতো এত ছোট বয়সে নিজের জীবনের লাগাম টেনে ধরার সাহস হয়নি আমার। যেই জন্য তোমাকে ডেকেছিলাম। তুমি গাড়ি চালাতে পারো? পারি। অনাথ আশ্রমে থাকতে শিখেছিলাম এক মামার কাছে। আমার কাছে তোমার জন্য একটা চাকরি আছে। আঙ্কেলের কথা শুনে আকাশ থেকে পড়লাম। 20,000 টাকা বেতন। আর আজ থেকে তুমি আমাদের বাসায় থাকবা। কিন্তু কাজটা কি আঙ্কেল? এখন থেকে তুমি আমাকে প্রতিদিন অফিসে নিয়ে আসবা আর নিয়ে যাবে। আর আমি যেখানে যাব আমার সাথে সাথে থাকবে। কিন্তু আঙ্কেল, কাজ হিসাবে বেতন অনেক বেশি। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আসলে কি জানো, আমি তোমার মধ্যে নিজেকে গড়ে তোলার ইচ্ছাটা দেখি। আমি তো তোমাকে চাকরি ছাড়াই আমাদের বাসায় রাখতে চাচ্ছিলাম, কিন্তু আমি জানি তখন তুমি না করে দিতে, কারণ সেটা তোমার খারাপ লাগতো। তাই আমি তোমাকে চাকরি দিলাম। আর তাছাড়া আমার একজন বিশ্বস্ত লোকের খুব প্রয়োজন, আর তোমার চেয়ে যোগ্য মানুষ আমি কোথাও পাবো না। দুনিয়াতে এখনো এমন মানুষ আছে, ভাবতে খুব ভালো লাগছে। কোনো সম্পর্ক ছাড়াই আমার জন্য এতটা করছে। কি ভাবছো? সকাল 9টায় আমার অফিস। তোমাকে কাল 8টার মধ্যে আমার বাসায় দেখতে চাই। মনে থাকবে তো? জি আঙ্কেল। আঙ্কেলের কাছ থেকে আঙ্কেলের বাসার ঠিকানা নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর রান্না করে খেয়ে কাপড় গুছিয়ে নিলাম। কাপড় বেশি না, 4 থেকে 5টা, আর শুধু বইগুলো। তারপর গার্মেন্টস কোম্পানির সুপারভাইজার মামুন ভাইয়াকে ফোন দিয়ে সব বললাম। তিনি খুবই খুশি হলেন। গোছ গাছ সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আঙ্কেলের বাসায় পৌঁছাতে 20 মিনিট লাগলো। বাড়ির সামনে এসে ভালোভাবে দেখতে লাগলাম। এত বড় বাড়ি না হলেও বাড়িতে 10-12 জন থাকে। আমি গুটি গুটি পায়ে ভিতরে গেলাম। কলিং বেল চাপলাম। বেশ কিছুক্ষণ পর একটা মহিলা দরজা খুলে দিলেন। ভিতরে আসুন। আমি ভিতরে গেলাম। বসুন, আমি স্যারকে ডাক দিচ্ছি। আমি বসে রইলাম। একটু পর আঙ্কেল নিচে আসলেন। ফাতেমা, ওকে ওর রুম দেখিয়ে দাও। তুমি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া করে একটু রেস্ট নাও। আজ একটু দেরি করে যাব। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। তারপর নিচ থেকে মহিলাটি আমাকে ডেকে নিয়ে গেলেন। টেবিলে বসতে বললেন। মহিলাটি নাস্তা দিলেন। জীবনে যে খাবার শুধু টিভিতে দেখেছি, সেই খাবার আমার সামনে। আমি আস্তে আস্তে খেতে লাগলাম। খেতেও বেশ লজ্জা লাগছিল। তোমার নাম কি? ইমন। ও, তুমি আমাকে আপা বলে ডাকবা, ঠিক আছে? আর লজ্জা করার কিছু নেই। নিজের বাসা মনে করে খাও। ইমন কিছু না বলে মাথা নাড়ালো। খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে রেস্ট নিল। একটু পর আঙ্কেল ডাক দিলেন। তাকে নিয়ে অফিসে গেল। সারাদিন আঙ্কেলের পাশে ছিল। বিভিন্ন কাজ, ফাইল এগুলো এগিয়ে দিচ্ছিল। দুপুরে একসাথে খাওয়া করলো। রাতে আঙ্কেলকে নিয়ে বাসায় আসলো ইমন। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে আসলো। রাতে ঘুম আসছিল না, তাই ছাদে গেল। ছাদের রেলিংয়ের উপর বসে আসিল। তখনই কে যেন পিছন থেকে চিৎকার দিল। কিছুটা ভয় পেয়ে গেল ইমন। পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েতে নয়, যেন পরী। উপরওয়ালা তাকে নিজ হাতে গড়েছে হয়তো। তুই এখানে কেন? তোকে এখানে আসার অধিকার কে দিয়েছে? ছোট লোকের বাচ্চা, এখনই নিচে নেমে যা। সরি আপু, আর হবে না। আমি এখনই নিচে নেমে যাচ্ছি। এই, আমাকে আপু না ম্যাডাম বলে ডাকবি। ইমন আর কিছু না বলে নিচে চলে গেল। মেয়েটির রূপ যেমন মিষ্টি, ব্যবহার ততটাই বিষাক্ত। সে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। আঙ্কেল নিচে বসে আছেন। তিনি ইমনকে বসতে বলে ইমনের ভালো মন্দ জিজ্ঞাসা করলেন।
একটু পর কাল রাতের মেয়েটি নিচে নেমে আসলো। ইমন, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমার মেয়ে রূপ। মেয়েটির নামটা তার সাথে ভালো যায়, কিন্তু বাইরে যেমন সুন্দর ভেতরে তেমনি বিষ। চলো নাস্তা করে বেরিয়ে পড়ি। এই ছোট লোকটা আমাদের সাথে একসাথে খাবে? রূপ, ভালোভাবে কথা বল। ও যদি আমাদের সাথে খায় তাহলে আমি খাবো না। কেন, সমস্যা কোথায়? সমস্যা একটাই, ও একটা রাস্তার ছেলে। রূপ, তুই কিন্তু বেশি বেশি করছিস। আব্বু, তুমি একটা রাস্তার ছেলের জন্য আমাকে ধমক দিচ্ছ? থাকো তুমি ওকে নিয়ে, আমি গেলাম। বলেই রূপ বেরিয়ে গেল। তুমি ওর কথায় কিছু মনে করো না। ছোটবেলায় যখন ওর মা মারা যায় তখন থেকে ওকে কোনো কিছুর অভাব হতে দিইনি, কোনো কথার অমান্য করিনি, তাই হয়তো ও আজ এমন হয়ে গেছে। আমি কিছু মনে করি নাই আঙ্কেল। তারপর খাওয়া দাওয়া করে আঙ্কেলকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাতে একবারে আঙ্কেলকে নিয়েই বাসায় আসলাম। কাল ছুটির দিন, তাই রাতে ঘুমানোর আগে একটু বই পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আঙ্কেলের সাথে নাস্তা করে আবার উপরে আসলাম। একটু পর মারিয়া আপা ডাক দিলেন। বাগানের ফুল গাছগুলোয় একটু জল দিয়ে দিবি? এক্ষুনি দিচ্ছি। আমি বাইরে এসে বাগানের ফুল গাছগুলোয় জল দিতে লাগলাম। আঙ্কেল পিছনে বসে পেপার পড়ছিলেন। একটু পর রূপ ম্যাম আসলো। আব্বু, বাবু ভাই কই? ওকে গাড়িটা বার করতে বলো। ও তো বাসায় গেছে। তাহলে আমি শপিং এ যাব কেমন করে? ইমনকে নিয়ে যা। গাড়ি বার করতে বলো। ইমন, রেডি হয়ে গাড়িটা বের করে রূপকে নিয়ে একটু শপিংয়ে যাও তো। আচ্ছা আঙ্কেল। আমি রেডি হয়ে গাড়ি বার করলাম। রূপ ম্যাম এসে গাড়িতে বসলেন। কোথায় যাব ম্যাম? চালাতে থাকো বলছি। আমি গাড়ি চালাতে লাগলাম, আর রূপ ম্যাম কাকে যেন ফোন দিল। তারপর একটা কফি শপের নাম বলল। আমি কফি শপে রূপ ম্যামকে নামিয়ে দিয়ে গাড়িতে বসিয়ে রইলাম। ঠিক 30 মিনিট পর রূপ ম্যাম আর দুটো মেয়ে কফি শপ থেকে বেরিয়ে আসলো। একজন আমার পাশে বসলো, আর একজন রূপ ম্যামের সাথে পিছনে বসলো। কোথায় যাব ম্যাম? শপিং মলে চলো। আমি গাড়ি চালাতে লাগলাম। আমার পাশে থাকা মেয়েটি বলল, তোমার নাম কি? ইমন। আপনার নাম কি ম্যাম? আমি ঈশিতা, আর ও হলো তিশা। আর আমাকে ম্যাম বলার দরকার নেই, বুঝলা? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনারা? অনার্স সেকেন্ড ইয়ারে। এই, গাড়ি চালানোর সময় এত কিসের কথা? চুপচাপ গাড়ি চালা। তুই ওকে বকছিস কেন? আমরাই তো ওর সাথে কথা বলছি। তোরা চুপ করবি, আর তুই কোনো কথা না বলে গাড়ি চালাবি। আমি চুপচাপ গাড়ি চালাতে লাগলাম, আর ওরাও নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ছেলেটা অনেক কিউট, কি বলিস তিশা? আর ওর চেহারায় কেমন যেন একটা মায়া আছে। তোদের রুচিও একটা রাস্তার ছেলেকে শেষ পর্যন্ত পছন্দ করলি? তোর যখন ওকে ভালো লাগে না, তাহলে আমার সাথে পাঠিয়ে দে। না, আমি নিয়ে যাব। চুপ করবি তোরা। রূপ ম্যামের চিৎকার শুনে ভয়ে গাড়িতে ব্রেক করলাম। কি হলো, গাড়ি থামালি কেন? গাড়ি চালা। আর তোরা আরেকটা কথা বললে গাড়ি থেকে নামিয়ে দিব। কেউ আর কোনো কথা বলল না। আমি ওদের শপিং মলের সামনে নামিয়ে দিয়ে গাড়িতে বসে রইলাম। ঈশিতা আপু আমাকে একবার যেতে বলল, কিন্তু রূপ ম্যামের ভয়ে যায়নি। 2 ঘন্টা পর ওরা বেরিয়ে আসলো। আমি সবাইকে নিজেদের বাসায় নামিয়ে দিয়ে রূপ ম্যামকে নিয়ে বাসায় আসলাম। এভাবে চলতে লাগলো। রূপ ম্যাম যখনই সুযোগ পেতেন তখনই আমাকে অপমান করতেন, কিন্তু তার কথা তো ভুল না। আমি একটা বস্তির ছেলেই, তাই বেশি কিছু মনে করি না। আজ বাবা মা থাকলে এরকম ভাবে কারো অপমান সহ্য করতে হতো না, কিন্তু সবার ভাগ্য তো আর ভালো হয় না। রাতে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো আঙ্কেলকে নিয়ে অফিসে গেলাম। আঙ্কেল একটা ফাইল আনতে বললেন, ওটা নিয়ে আঙ্কেলের রুমে আসলাম। ইমন, তুমি গাড়িটা নিয়ে একটু রূপের ভার্সিটিতে যাও, ওর গাড়িটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে আঙ্কেল। গাড়ি নিয়ে রূপ ম্যামের ভার্সিটিতে আসলাম। চারিদিকে তাকে খুঁজতে লাগলাম। হঠাৎ কে যেন ঘাড়ে হাত দিল। পিছনে তাকে দেখি ঈশিতা আপু। কেমন আছো ইমন? ভালো, আপনি? ভালো। আজ এখানে কি মনে করে? ম্যামকে নিতে আসছি। ম্যাম কোথায় বলতে পারবেন? ও তো ক্যান্টিনের দিকে গেল। দাঁড়াও, আমি ফোন দিয়ে আসতে বলি।
ঈশিতা আপু ম্যামকে ফোন দিয়ে আসতে বলল। ইমন, তোমার নাম্বারটা দাও তো। কেন আপু? আরে দাও না। ঈশিতা আপুকে আমার নাম্বারটা দিলাম। ওখানে দুজন দাঁড়িয়ে গল্প করতে লাগলাম। ভালোই তো গল্প গুজব চলছে, গল্প শেষ হলে যাওয়া যাক। পিছনে ঘুরে দেখি রূপ ম্যাম। ম্যাম আসলে থাক, তোর ফালতু কথা শোনার সময় নাই, চল এখন, যত সব। ম্যামকে নিয়ে বাসায় আসলাম। একটু পর আবার অফিসে গেলাম। রাতে আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসলাম। খাওয়া দাওয়া করে শুয়ে আছি, তখনই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। আমাকে কে আবার ফোন দিবে? ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কি করেন? কে আপনি? আমি মানুষ। আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? কাকে নাম্বার দিয়েছিলেন মনে করে দেখেন। সকালে তো ঈশিতা আপুকে নাম্বার দিছিলাম। ও, ঈশিতা আপু। এবার চিনছো তাহলে। খাওয়া হয়েছে? আপনার? হুম। এভাবে অনেকক্ষণ কথা হলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আঙ্কেলকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাতে আঙ্কেলকে নিয়ে বাসায় ফিরলাম। আঙ্কেলের সাথে খেতে বসলাম। রূপ ম্যাম এখনো বাসায় ফেরেনি। ইমন, তোমার পরীক্ষা কবে থেকে? আর 2 মাস আছে আঙ্কেল। তাহলে তো তোমার কলেজে যাওয়া দরকার। আমি কিছু না বলে মাথা নিচু করে রাখলাম। শোনো, তোমার কলেজ তো রূপের ভার্সিটি থেকে বেশি দূর না। তুমি রূপকে কাল থেকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে কলেজে যাবা। আর কলেজ শেষ করে রূপকে ভার্সিটি থেকে বাসায় নিয়ে এসে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে অফিসে আসবা। ঠিক আছে আঙ্কেল। আমি খাওয়া দাওয়া করে রুমে আসলাম। একটু পর ঈশিতা আপু ফোন দিলেন। কি করো? শুয়ে আছি, আপনি? এই তো বাসায় এসে ফ্রেশ হলাম। আচ্ছা, আপনারা এত রাত পর্যন্ত বাইরে কি করেন? ঘুরে বেড়াই। তাই বলি এত রাতে? তাতে কি হয়েছে? না, কিছু না। ঘুমাও, কাল কথা হবে। ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নিচে আসলাম। আঙ্কেল বসে আছেন। ইমন, আমি কাল রাতে রূপকে বলে দিয়েছি আজ থেকে তুমি ওকে ভার্সিটিতে নিয়ে যাবা। কোনো সমস্যা হবে না তো তোমার? না না আঙ্কেল, কোনো সমস্যা হবে না। কলেজে যাওয়ার ইচ্ছা নাই, তারপরেও একটু পড়ালেখা না করলে ফেল করতে হবে। গাড়ি বের করলাম। একটু পর রূপ ম্যাম আসলো। গাড়িতে এসে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর ভার্সিটিতে আসলাম। রূপ ম্যামকে নামিয়ে গাড়িটা পার্ক করলাম। তারপর চাবিটা রূপ ম্যামকে দিতে গেলাম। রূপ ম্যাম, ঈশিতা আপু, তিশা আপু আরো অনেক ছেলে মেয়ের সাথে বসে আছে। ম্যাম, চাবিটা। চাবি নিয়ে যা, আর তাড়াতাড়ি আসবি। ঠিক আছে ম্যাম। আমি আসতে লাগলাম। হঠাৎ কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি ঈশিতা আপু। আপু আমার কাছে আসলো। তুমি কি এখন থেকে রূপের সাথে আসবা? আপু। ভালোই হলো। কেন বলুন তো? না, এমনি। কই যাও? কলেজে যাব আপু। ও আচ্ছা, যাও, পরে দেখা হবে। ভার্সিটি থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। ভার্সিটি থেকে কলেজ বেশি দূর না, 5 মিনিট লাগে। কলেজে এসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম। স্যারেরা আগে থেকে জানে আমার ব্যাপারে, তাই কলেজে না আসলেও হয়। ক্লাসে গিয়ে বসলাম। ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে ভার্সিটিতে আসলাম। গাড়ির মধ্যে বসে আছি। ঈশিতা আপু আসলো। ক্লাস হলো। আপু। ম্যাম কই? আসতেছে। আমি ঈশিতা আপুর সাথে গল্প করতে লাগলাম। একটু পর ম্যামকে আসতে দেখলাম। আমি গাড়ি স্টার্ট দিলাম। ম্যাম ঈশিতা আপুর সাথে কথা বললো, তারপর গাড়িতে এসে বসলো। আমিও গাড়ি চালাতে লাগলাম। এরপর থেকে যেন ঈশিতের সাথে কথা বলতে না দেখি, তোর ওই যোগ্যতা নেই। কথা বলার জন্য যোগ্যতাও লাগে? একদিক দিয়ে ঠিকই আছে। ওদের সাথে কথা বললে ওদের সমস্যা হতে পারে, তাই কথা না বলাই ভালো। কি হলো, কি ভাবছিস? কথাটা মনে থাকে যেন, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। জি ম্যাম, মনে থাকবে। রূপ ম্যামকে নিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে আসলাম। রাতে আঙ্কেলের সাথে বাসায় আসলাম। এভাবে 1 সপ্তাহ চলে গেল। আমি ঈশিতা আপুর সাথে অতটা কথা বলি না। আজ কলেজে যাব না। রূপ ম্যামকে নিয়ে ভার্সিটিতে গেলাম। একটু পর ঈশিতা আপু আসলো। আমার ফোন ধরো না কেন? রূপ ম্যাম আপনার সাথে কথা বলতে মানা করেছে। ঈশিতা আপু চলে গেল। ভার্সিটি থেকে রূপ ম্যামকে নিয়ে বাসায় আসলাম। এসে রোজগার মতো অফিসে গেলাম। অফিস থেকে বাসায় আসলাম।
একটু পর রূপ ম্যাম ছাদে ডাক দিলেন। আমি ছাদে গেলাম। তোকে না বলেছিলাম ঈশিতার সাথে কথা বলবি না? আমি তো কথা বলিনি। ছোট লোকের বাচ্চা, মুখে মুখে কথা বলবি না। তুই যদি কথা না বলেই থাকিস তাহলে ও আমাকে কেন বললো তুই ওর সাথে ফোনে কথা বলেছিস? আর ও আমাকে কি দিয়েছে দেখো। আমার মুখের উপর একটা কাগজ ছুঁড়ে মারলো। মাটি থেকে কাগজটা তুলে নিলাম। কাগজটা খুলে দেখি ওতে আই লাভ ইউ লেখা। এটা আপনার কি ঈশিতা আপু দিয়েছে? তোর সাহস কি করে হয় আমার ফ্রেন্ডের সাথে প্রেম করার? আমাদের খাবি আবার আমাদের পিছনে ছুরি মারবি? বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিছু জানি না। চুপ কর কুত্তার বাচ্চা। তোর বাপ মা এজন্যই তোকে পাঠিয়েছে না, যাতে বড় লোকের মেয়েকে ফাঁসাতে পারিস। বাবা মা? হাসতেছিস কেন? যাদের কোনোদিন দেখিনি তারা আমাকে বড়লোকের মেয়ে ফাঁসাতে পাঠাবে? মানে? মানে আবার কি? আমি এতিম, আমার বাবা মা কেউ নেই। আর আপনি আমাকে মাঝে মাঝে বলেন না রাস্তার ছেলে। আসলেই আমি রাস্তারই ছেলে। যা রুমে যা, আর যেন ওর সাথে না দেখি। আমি কিছু না বলেই চলে আসলাম। এদিকে রূপ ম্যাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। কি করলাম আমি এটা? ছেলেটাকে বিনা কারণে মারলাম। আমার মা না থাকতেই এতটা একা লাগে, আর ওর তো মা বাবা কেউই নেই। ছি, এতটা খারাপ কেমন করে হলাম আমি? কেন ওকে দেখলে এতটা রাগ উঠে আমার? কেন ওকে সহ্য করতে পারি না আমি? আসলে কি ওকে ঘৃণা করি না, শুধু দেখানোর চেষ্টা করি? না, আর ওর সাথে খারাপ ব্যবহার করব না। আমি নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আঙ্কেল নিচে বসে আছেন। কি ব্যাপার ইমন, তোমার গালে কিসের দাগ ওটা? কিছু না আঙ্কেল। কিছু না মানে? মনে হচ্ছে কেউ মেরেছে। 5টা আঙ্গুলের দাগ বেশ বোঝা যাচ্ছে। আসলে আঙ্কেল রাতে মশা বসেছিল, হয়তো ওইটা মারতে গিয়ে দাগ পড়ে গেছে। আঙ্কেল কিছু বললেন না। আমি নাস্তা করে উপরে চলে আসলাম। কলেজের জন্য রেডি হচ্ছি। এদিকে রূপ ম্যাম রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য নিচে চলে আসলো। রূপ, শোন। বাবা বলো। জানিস, ইমন ছেলেটা খুব বোকা আর সহজ সরল ছেলে একটা। ওকে জিজ্ঞেস করলাম তার গালে আঙ্গুলের দাগ কেন। কি বললো জানিস? মশা মারতে গিয়ে নাকি দাগ হয়েছে। পাগল ছেলেটা ভুলেই গেছে ওর ঘরের দরজা জানালা লাগানো থাকে আর এসিও চালানো থাকে। যাই হোক, কাজটা ভালো করিসনি তুই। তোকে বলা হয়নি ছেলেটার মা বাবা নেই, অনেক কষ্টে বড় হয়েছে। আমি রেডি হয়ে নিচে গেলাম, গাড়ি বের করলাম। একটু পর রূপ ম্যাম গাড়িতে এসে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। একটু পরেই ভার্সিটিতে এসে পৌঁছালাম। ম্যামকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করলাম। পিছনে তাকিয়ে দেখি রূপ ম্যাম এখনো দাঁড়িয়ে আছে। ইমন শোন। জি ম্যাম বলেন। তাড়াতাড়ি আসবি, আর এই নে 500 টাকা, কিছু খেয়ে নিস। না ম্যাম, লাগবে না। লাগবে কিনা সেটা তোকে বুঝতে হবে না। আমি কিছু না বলে টাকাটা নিয়ে চলে আসলাম। ম্যামের ব্যবহার দেখে বেশ অবাক হলাম। কলেজ শেষ করে ভার্সিটিতে আসলাম। গাড়ির ভিতরেই বসে আছি, তখনই ঈশিতা আপু আসলো। ইমন, তুমি আমার সাথে এমন করছো কেন? দেখেন আপু, আপনি যেটা চান সেটা কোনোদিনও সম্ভব না। আপনি কোথায় আর আমি কোথায়? প্লিজ ম্যাম, আমাকে ক্ষমা করে দিন। ঈশিতা আপু কিছু না বলে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। তখনই রূপ ম্যাম আসলো। ইমন, গাড়ি বের করো। রূপ, আমার ব্যাপারটা একটু দেখ না। দূরে গিয়ে মর। আমি রূপ ম্যামকে নিয়ে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। আপা খেতে ডাকলো, তাই নিচে আসলাম। তারপর খেতে বসলাম। তখনই রূপ ম্যাম আসলো। আমি প্লেটটা নিয়ে উঠে আসতে যাব, ঠিক তখনই থাক, উঠতে হবে না, বস। আমি অবাক হয়ে রূপ ম্যামের দিকে তাকিয়ে আছি। যে মেয়ে আমি টেবিলে বসলে যা নয় তাই বলতো, না খেয়ে উঠে যেত, সে আজ এই কথা বলছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? না মানে এমনি। এখন চুপচাপ খেয়ে নে। আমি খেয়ে উঠে আসলাম। একটু রেস্ট নিয়ে অফিসে গেলাম। আঙ্কেলের সাথে বাসায় আসলাম। রাতে খাওয়া শেষ করে রুমে আসলাম। কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম। তখনই কে যেন বাইরে থেকে ডাক দিল। দরজা খুলে দিয়ে অবাক হয়ে গেলাম, কারণ রূপ ম্যাম দরজায় দাঁড়িয়ে ছিল। আমি হা হয়ে তাকিয়ে আছি। কি রে, এতক্ষণ লাগে দরজা খুলতে? কি হলো, কথা বলছিস না যে?
রূপ ম্যামের কথায় হুঁশ ফিরল। না আসলে ম্যাম, আপনি এই সময়ে কোনো দরকার আছে কি? গাড়িটা বের করো একটু। আচ্ছা, আমি গাড়িটা বের করলাম। রূপ ম্যাম গাড়িতে বসলো। কোথায় যাবেন ম্যাম? চল, বলতেছি। আমি গাড়ি চালাতে লাগলাম। একটু পর ম্যাম গাড়ি থামাতে বলল। আমি গাড়ি থামালাম। সামনের দোকান থেকে 3টা আইসক্রিম নিয়ে আয়। এই নে টাকা। আমি গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মনে হলো ঠান্ডায় জমে যাব। কাঁপতে কাঁপতে দোকানে গিয়ে 3টা আইসক্রিম নিয়ে আসলাম। ম্যাম আপনি একটু বসুন, আমি এখনই আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আমি দোকানে এসে একটা সিগারেট নিয়ে ধরালাম, না হলে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি সিগারেটটা টেনে গাড়িতে আসলাম। কই গেছিলি? এই একটু সামনে। এই নে আইসক্রিম খা। আমি খাবো না ম্যাম, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, তাহলে কিন্তু নিয়ে আয় খাওয়ার জন্য। লাগবে না ম্যাম, আমি চা খেয়ে আসলাম। একা একাই? না আসলে আপনি খাবেন কি খাবেন না? আমিও চা খাবো, চল। রূপ ম্যাম গাড়ি থেকে নামলো। কি আর করার, ঠান্ডার মধ্যে গাড়ি থেকে নামতেই হলো। চায়ের দোকানে গিয়ে 2টো চায়ের অর্ডার দিলাম। রূপ ম্যাম চা খাওয়ার সময় মুখ দিয়ে আওয়াজ করছিল, সেটা দেখে খুব হাসি পাচ্ছিল, কিন্তু নিজেকে আটকে রেখেছিলাম। চা খেয়ে বাসায় আসলাম। গাড়িটা রেখে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। একটু পর রূপ ম্যাম আসলেন। আমি গাড়ি বের করলাম। রূপ ম্যাম গাড়িতে এসে বসলেন। ম্যাম আমি আজ কলেজে যাব না। আমি আপনাকে নামিয়ে দিয়ে কি ভার্সিটিতে থাকবো না বাসায় চলে আসব? কলেজ যাবি না কেন? ক্লাস হবে না আজ। আচ্ছা, তুই আমাকে রেখে চলে আসিস, আর ভার্সিটি ছুটি হলে নিয়ে আসিস। আর শোন, জি ম্যাম। আমাকে ম্যাম বলার দরকার নেই। কিন্তু ম্যাম আপনি তো বলেছিলেন। আগে যা বলছি ভুলে যা, এখন থেকে ম্যাম ডাকবি না। ঠিক আছে ম্যাম। কি বললি? না ভুল করে ফেলছি, কিন্তু কি বলে ডাকবো? জানি না, কিন্তু ম্যাম বলবি না। আমি কিছু বললাম না। আমার কি, আমি ডাকবই না। রূপ ম্যামকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে গেলাম। অফিসে ছিলাম, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আমি রূপ। কই তুই? ও আমি অফিসে, একটু অপেক্ষা করেন, আমি এখনই আসছি। আমি আঙ্কেলকে বলে ভার্সিটিতে গেলাম। রাস্তায় জ্যাম থাকা একটু দেরি হলো। আজ মনে হয় আমার কপালে কষ্ট আছে। ভার্সিটিতে গিয়ে গাড়িটাকে দাঁড় করালাম। রূপ ম্যাম কাছে আসলো। কি যে বলবে। এতক্ষণ লাগে আসতে? আসলে রাস্তায় জ্যাম ছিল। ঠিক আছে, চল। যাক বাবা, বাঁচা গেল। রূপ ম্যাম কিছুদিন ধরে খুব ভালো ব্যবহার করছে। কি হলো, চল। রূপ ম্যামকে নিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে দুজনে খেতে বসলাম। শোন এমন, ঈশিতার সাথে কথা বলিস নাকি? না কেন? ওর সাথে যেন কথা বলতে না দেখি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর খেয়ে অফিসে গেলাম। রাতে বাসায় এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আজ রূপ ম্যাম আমাদের সাথে খেতে বসছেন। রূপ ম্যাম খাচ্ছে আর ফোন টিপছে। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ঈশিতা আপুর ফোন। রূপ ম্যামের সামনে ফোন ধরে কথা বললে কি যে বলবে, তাই ফোন কেটে দিলাম। আবার ফোন দিল, ফোনটা সাইলেন্ট করে রেখে দিলাম। খাওয়া শেষ করে রুমে আসতে যাব, ঠিক তখনই রূপ ম্যাম ডাক দিলেন। ওনার কাছে গেলাম। ফোনটা দেখি। কেন? যেটা বলছিস সেটা কর, ফোনটা দে। ভয়ে ফোনটা দিলাম। লক খুলে দে। লকটাও খুলে দিলাম। ফোন দিয়ে আসবো আমি, যা ঘরে যা। আমি রুমের দিকে যেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কিসের যেন একটা শব্দ পেলাম। পিছনে তাকিয়ে দেখি ফোনটা টুকরো টুকরো হয়ে গেছে। দেখে মাথায় হাত দিলাম আমি। কোনো মতে ফোনটা বেঁচে ছিল, এখন তো একেবারেই নেই। ম্যাম আপনি আমার ফোনটা ভেঙে ফেললেন। তোকে না বলছি ঈশিতার সাথে কথা বলবি না? আমি তো কথা বলি না। তাহলে ওর নাম্বার কেমন করে আসলো? আমি তখনই ঠিক ভেবেছিলাম, সেজন্য তুই আমার সামনে ফোন ধরলি না। না ম্যাম, ঈশিতা আপুই আমাকে ওনার নাম্বার দিয়েছিলেন, সেটা অনেক দিন আগে। তাহলে প্রতিদিন ওর সাথে কথা বলিস, তাই না? না ম্যাম, সত্যি বলছি আমি কথা বলি না। ওই চুপ চুপ, একদম চুপ। বলছি না ম্যাম বলবি না, যা রুমে যা। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। ইস, আমার ফোনটা এখন চলবো কেমন করে? রুমে এসে শুয়ে পড়লাম। ঘুম আসছে না, কারণ রাতে ঘুমানোর আগে গান না শুনলে আমার ভালো লাগে না। শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়লাম। এদিকে রূপ তার রুমে গিয়ে শুয়ে পড়লো আর নিজের খেয়ালে ডুবে গেল। কেন আমি এমন করছি? কেন ওর প্রতি এতটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছি?
কি হচ্ছে আমার? এসব ভাবতে ভাবতে রূপ ঘুমিয়ে পড়ল। ইমন রূপের মনে অনেক আগেই একটা জায়গা করে নিয়েছে। প্রথমে সেটা রাগের রূপে থাকলেও পরে সেটা ভালো লাগায় পরিণত হয়ে যায়। ঈশিতার কাছ থেকে যখন রূপ ইমনের ব্যাপারে ভালো ভালো কথা শুনতে থাকে তখন তার রাগ হতো, কিন্তু পরে যখন সে ইমনের সরলতা আর চুপচাপ স্বভাব দেখলো তখন মনে মনে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেটা সে এখনো নিজেই জানে না। সকালে ঘুম থেকে উঠে নিচে গেলাম। আঙ্কেল বসে চা খাচ্ছেন। আজ অফিস বন্ধ। আমি আঙ্কেলের কাছে গেলাম। ঘুম কেমন হলো ইমন? ভালো আঙ্কেল। মুখটা এমন করে আসো কেন? মন খারাপ নাকি? তখনই রূপ ম্যাম নিচে আসলেন, আমার দিকে তাকিয়ে আছেন। না আঙ্কেল, তেমন কিছু না। ও আচ্ছা, নাস্তা করে নাও। আমি নাস্তা করে নিলাম। রূপ ম্যামের দিকে তাকালাম। রূপ ম্যাম ফোন টিপছে আর আমার দিকে তাকাচ্ছে। কি হলো, তাকাচ্ছিস কেন? তাড়াতাড়ি খেয়ে নে। যা বাবা, কে তাকাচ্ছে আর দোষ কার হয়? আমি খেয়ে বাইরে আসলাম। ছুটির দিনে বাগানে পানি দেওয়াটা খুব ভালো লাগে। গাছে পানি দিচ্ছি, তখনই রূপ ম্যাম আসলো। যা, রেডি হয়ে গাড়িটা বের কর। আমি কিছু না বলে মাথা নাড়ালাম। তারপর রেডি হয়ে গাড়ি বের করলাম। রূপ ম্যাম এসে আমার পাশে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। আজ প্রথম রূপ ম্যাম আমার পাশে বসলো। কি রে, মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? কই না তো। তোর ওই ভেঙ্গি ফোন কিছুদিন হলে এমনিতেই নষ্ট হয়ে যেত। আমার তো আর অত টাকা নেই যে ভালো ফোন কিনবো, তাই যেটা ছিল ওটাই অনেক। এখন সেটাও নেই। বাচ্চাদের মতো কান্না করতে হবে না, একটা ফোনই তো। আর আমার কথা শুনলে এমন হতো না। ভুলটা তোরই, বুঝলি? সব তো আমারই ভুল। কিছু বললি? কই কিছু না। গাড়ি চালা। আমি গাড়ি চালাতে লাগলাম। একটু পর রূপ ম্যাম গাড়ি দাঁড়াতে বললেন। আমি গাড়িটা দাঁড় করালাম। তুই একটু দাঁড়া, আমি আসছি। রূপ ম্যাম চলে গেলেন। আধা ঘন্টা পর আসলেন। চল, হয়ে গেছে। কোথায় যাব? বাসায় চল, আজ আর কোথাও যাব না। বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে আমার রুমে আয়। আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর ওনার রুমে গেলাম। 2বার দরজায় টোকা দিলাম। দরজা খোলা আছে, ভিতরে আয়। ভিতরে গেলাম। রূপ ম্যাম আয়নার সামনে চুল ঠিক করছেন। একদম পরীর মতো লাগছে। খাওয়া করলি? না, এখনো করিনি। দাঁড়া, একসাথে যাব। রূপ ম্যাম তারপর ওয়ার্ড্রপ থেকে একটা বক্স এনে আমার হাতে ধরিয়ে দিল। খুলে দেখ। খুলে দেখি একটা নতুন ফোন। আপনার এটা অনেক ভালো হয়েছে। আমার না, তোর। অনেকটা অবাক হলাম। সরি, এটা আমি নিতে পারবো না। আপনার আব্বু আমাকে যে বেতন দেন সেটা দিয়ে আমি কিনে নিব। কেন, ফোনটা ভালো হয়নি? না না, অনেক ভালো হয়েছে, কিন্তু এত দামি ফোন আমার সাথে মানায় না। একটা কথা আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না, সেরকম এই ফোনটাও আমার সাথে মানায় না। রূপ ম্যাম রেগে গেলেন, ফোনটা বিছানায় ছুঁড়ে মারলেন। রূপ ম্যাম আমার কলার ধরে বললেন, তুই যদি ফোনটা না নিস তাহলে তোর এই ঘর থেকে যাওয়া হবে না। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটু পর আপা আসলেন। কি রে, তোরা খাবি না? খাবো না, যাও এখন। তোর আবার রাগ উঠলো কেন? আচ্ছা যাই হোক, তুই খাবি না ঠিক আছে, কিন্তু ইমন কেন খাবে না? আমি বলছি তাই খাবে না। কেন সেটা বলবি না? দেখো না আপা, আমি ওকে একটা ফোন কিনে দিলাম, ও বলছে ও সেটা নিবে না। ইমন নিয়ে নে, না হলে তোকে সারাদিন এই ঘর থেকে বের হতে দিব না, আর নিজেও বের হবে না। রূপ, তুই ওকে ফোনটা দে। রূপ ম্যাম বিছানা থেকে ফোনটা নিয়ে আমার হাতে দিলেন। নিবি না বললি যে? দেখ আমার কনফিডেন্সের কামাল। কনফিডেন্স না জেদ। কিছু বললি? কই না তো। আর ওই সিম ব্যবহার করবি না। এই নে সিম। কেন? আমারই তো সিম আছে। ওটা ব্যবহার করবি না, এই সিম ব্যবহার করবি। আর ঈশিতাকে এই নাম্বার দিবি না, বুঝলি? চল খেয়ে আসি। নিচে গিয়ে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। তারপর কয়েকটা নাম্বার নতুন সিমে সেভ করে আমার সিমটা খুলে ফেললাম। বিকেলের দিকে বাইরে আসলাম। নদীর পাড়ে এসে বসে আছি। সন্ধ্যা হওয়ার একটু আগেই ফোনটা বেজে উঠলো। রূপ ম্যাম ফোনটা দিয়েছেন। ফোনটা ধরলাম। কই তুই? এই তো নদীর পাড়ে। একবার তো বলে যেতে পারিস। আপা বলল আপনি ঘুমাইছেন। আচ্ছা, বাসায় আয়। যাচ্ছি। ফোনটা কেটে দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। বাসায় এসে রুমে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে আছি। রূপ ম্যাম ঠিক তখন আমার রুমে আসলো। কি করিস? শোয়া থেকে উঠে বললাম, কিছু না।
আয় ছাদে যাব। ঠিক আছে চলুন, ছাদে আসলাম। আমি তো তোর ব্যাপারে কিছুই জানি না। কি জানতে চান বলুন। এই যে তুই কিভাবে একা একা থাকিস? কি করব, আমার তো বাবা মা নেই, তাই একা একাই থাকতে হয়। তোর একা একা খারাপ লাগতো না? লাগে তো, কিন্তু মাঝে মাঝে। এখন মেনে নিয়েছি। এখন খারাপ লাগলেও নিজের সাথে মানিয়ে নিয়েছি। অনেক রাত হয়েছে, যা ঘুমা গিয়ে। আপনিও ঘুমান। আমি রুমে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আজকে ভার্সিটি অফ, আর আমার কলেজও বন্ধ। আঙ্কেলের সাথে নাস্তা করে অফিসে গেলাম। আঙ্কেল অনেকবার মানা করেছিলেন যেতে, কিন্তু আমি নিজে থেকেই আসলাম। অফিসে বসেছিলাম, আঙ্কেল হাতে একটা চেক দিলেন। ইমন, এটা 20 লাখ টাকার চেক, ব্যাংক থেকে তুলে আনো তো। আঙ্কেল, এত টাকা আমি পারবো না। ধুর বোকা, ভয় পাচ্ছ কেন? যাবা, নিয়ে চলে আসবা। আমি ম্যানেজারের সাথে কথা বলে রেখেছি। আর তুমি ছাড়া আমার এখানে বিশ্বাসের কেউ নেই, তাই দেরি না করে চলে যাও। আঙ্কেল আমাকে এতটা বিশ্বাস করেন ভাবতেও পারছি না। ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে ম্যানেজারকে চেকটা দিলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, দুপুর পার হয়ে গেছে। তখনই ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরলাম। কই তুই? ব্যাংকে আছি। বাসায় আসবি না? কেন, কোনো দরকার আছে কি? আঙ্কেল ব্যাংকে পাঠিয়েছেন টাকা তুলতে। ও আচ্ছা, দুপুরে খেয়ে নিস। আচ্ছা। ফোনটা রেখে দিলাম। প্রায় 1 ঘন্টা পর ম্যানেজার এসে একটা ব্যাগ দিলেন। ব্যাগটা খুলে দেখে নিলাম। আসার সময় খুব ভয় হচ্ছিল। অফিসে এসে আঙ্কেলকে ব্যাগটা দিলাম। ইমন, রূপ ফোন দিয়েছিল, তোমাকে বাসায় যেতে বললো। গাড়ি নিয়ে বাসায় আসলাম। আপাকে রূপ ম্যামের কথা জিজ্ঞেস করলাম। আপা বলল ছাদে আছে। ছাদে গিয়ে দেখি রূপ ম্যাম দাঁড়িয়ে আছে। আমাকে ডেকেছেন? আমাকে না বলে সকালে চলে গেলি কেন? আপনি তখন ঘুম থেকে উঠেননি, তাই বলিনি। খেয়েছিস? না, খাওয়ার সময় পাইনি। যা, খেয়ে রেস্ট নে। আমি ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় অফিসে গিয়ে আঙ্কেলকে নিয়ে আসলাম। রাতে ছাদে দাঁড়িয়ে আছি। ভালোবাসা বুঝিস? পিছন থেকে কথাটা ভেসে আসলো। পিছনে তাকিয়ে দেখি রূপ ম্যাম। আপনি কখন আসলেন? একটু আগে। উত্তরটা দিলি না যে? যেটা জানি না সেটার উত্তর দিব কেমন করে? কখনো কাউকে ভালোবেসেছিস? না, আমাকে কে ভালোবাসবে? কেন? কারণ আমি এতিম, আমার মা বাবার ঠিক নাই। এরকম একটা ছেলেকে কে ভালোবাসবে? দেখার জন্য চোখ লাগে, বুঝলি? চেয়ে দেখ, ভালোবাসার মানুষ সামনে পাবি। মানে? কিছু না। খেয়েছিস? আপনি? এখনই খেয়ে আসলাম। আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন? বলতে পারেন, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। তাই নাকি? বড় হয়ে গেছিস দেখছি। আমি বোকার মতো তাকিয়ে আছি। কি হলো, বললেন না যে? আগে কখনো প্রেম করিনি, কারণ আমার কাছে মনে হতো প্রেম মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। একটা মানুষকে নিয়ে সারাদিন পড়ে থাকা। কিন্তু এখন একজনকে অনেক ভালোবাসি। তার কথা সারাদিন ভাবতে ভালো লাগে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা। আপনাকে মানা করতেই পারবে না। কেন? আপনার মতো সুন্দরী মেয়ে কয়জনের ভাগ্যে জোটে? তাই নাকি? আমি যদি তোকে প্রপোজ করি, তুই রাজি হয়ে যাবি? হয়ে যাব, কিন্তু সেটা কোনোদিনই হবে না, আমি জানি। ভুল স্বপ্নে বাস করছিস। কি যেন পেঁচায় পেঁচায় কথা বলেন, কিছুই বুঝি না। পরে বুঝবি, এখন যা ঘুমা। আচ্ছা, আপনিও যান। রূপ ম্যামের সাথে সম্পর্কটা এখন অনেক ভালো হয়ে গেছে। এখন অনেকটা ফ্রি দুজনে। রূপ ম্যাম শুধু বাইরে দিয়ে কঠিন দেখানোর চেষ্টা করেন, রাগের মধ্যে দিয়ে নিজের ভিতরে নরম মানুষটাকে আটকে রাখতে চান। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আঙ্কেলের সাথে অফিসের ব্যাপারে কথা বলছি। আজ একটু তাড়াতাড়ি অফিসে আসবা। কেন আঙ্কেল? দরকার আছে। আচ্ছা, আমি রূপ ম্যামকে নামিয়ে দিয়ে অফিসে চলে আসব। রূপ ম্যামকে নিয়ে ভার্সিটিতে আসলাম। আসার সময় দুজনে কথা বলতে বলতে আসলাম। আজ অফিসে কাজ আছে। আঙ্কেল বলল অন্য ড্রাইভার আসবে আপনাকে নিতে। তাহলে তোকে আর যেতে হবে না, এখানেই থাক। কিন্তু কাজ আছে তো। তুই যতক্ষণে আসবি আমি বাসায় যাব না। এখন তোর যেটা ইচ্ছা। আমি অত কিছু বুঝি না। আচ্ছা, আমি আসব। রূপ ম্যামকে নামিয়ে দিয়ে অফিসে আসলাম। আঙ্কেলের রুমে যেতেই আঙ্কেল আমাকে একটা খাম বের করে দিলেন। কি এটা আঙ্কেল? খুলে দেখো। খামটা খুলে দেখি ভিতরে টাকা। কিসের টাকা এগুলো?
এটা তোমার প্রথম বেতন। এতগুলো টাকা দিয়ে আমি কি করব? কেন? খরচ করবা, ঘুরে বেড়াবা, আর এই টাকা দিয়ে কোনো কিছু কিনতে যাবা না। তোমার যা দরকার আমার থেকে চেয়ে নিবা। খুশিতে আঙ্কেলকে জড়িয়ে ধরলাম। আপনি আমার জন্য এত কিছু করছেন। রক্তের সম্পর্ক থাকলেও কেউ এত কিছু করে না। রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, মনের সম্পর্ক তো আছে, সেটাই অনেক, বুঝলা? এখন কান্না থামাও। হুম। এখন যাও, আজ সারাদিন তোমার ছুটি। রূপকে আনতে অন্য কেউ যাবে। না, রূপ ম্যাম আমাকে যেতে বলেছেন, না হলে উনি নাকি আসবেন না। আচ্ছা যাও, তুমি আমার মেয়েটাকে একবারে পাল্টে দিলে। গাড়ি নিয়ে ভার্সিটিতে আসলাম। একজন ছেলেকে জিজ্ঞেস করলাম অনার্স সেকেন্ড ইয়ারের রুম কোনটা। ছেলেটা বলল 3 তলায়। 3 তলায় উঠে রুম খুঁজতে লাগলাম। প্রথম রুমটাই হয়তোবা। রুমের সামনে দাঁড়িয়ে আছি। ক্লাস শেষে রূপ ম্যাম বেরিয়ে আসলো। আমাকে দেখে অবাক হলো। কিরে, এত তাড়াতাড়ি আসলি যে? সাইডে আসেন, একটু আড়ালে নিয়ে আসলাম। তারপর খামটা হাতে দিলাম। কি এটা? খুলে দেখেন, খামটা খুললো। কিসের টাকা এগুলা? এটা আমার প্রথম বেতন। তাই তো বলি, খুশি তো ধরছেই না। তাহলে তো তোর ট্রিট দেওয়া দরকার। আচ্ছা চলেন। দাঁড়া, সবাইকে বলে আসি। রূপ ম্যাম সবার থেকে বিদায় নিয়ে আসলো। গাড়িতে এসে গাড়ি স্টার্ট দিলাম। কোথায় যাবেন? কফি শপে চল। কফি শপে গেলাম। আমি কফি খাই না। রূপ ম্যাম কফির অর্ডার দিলেন আর আমি জুসের। হঠাৎ কে যেন সাইডে এসে বসে পড়লো। কি রে, একা একাই খাচ্ছিস? পাশে তাকিয়ে দেখি মিশু। তুই এখানে? হ্যাঁ, একটা ফ্রেন্ডের সাথে আসলাম। ও, কলেজে যাস না? হুম, যাই, কিন্তু আপনার তো খোঁজ পাওয়াই মুশকিল। সেদিন তোর নাম্বারে ফোন দিলাম, বন্ধ দেখালো। ফোনটা নষ্ট হয়ে গেছিল রে। তা এখানে কি করিস? আজ প্রথম বেতন পেয়েছি, তাই ম্যামকে ট্রিট দিচ্ছি। হ্যালো আপু। হাই। কি খাবি বল? কিছু খাবো না রে, আমরা কি বলে খেয়ে উঠলাম। ট্রিটটা জমা থাকলো। ঠিক আছে। আচ্ছা থাক, কাল কলেজে দেখা হবে। মিশু চলে গেল। রূপ ম্যামের দিকে তাকালাম। চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। চোখ দুটোও লাল হয়ে গেছে। আপনি ঠিক আছেন তো? আপনার কি শরীর খারাপ লাগতেছে? কেন? না মানে চোখ মুখ লাল হয়ে গেছে তো তাই বললাম। না, আমার কিছু হয়নি। আচ্ছা চলেন, বাসায় যাই। চলো। বাইরে এসে গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চালাতে লাগলাম। মেয়েটা কে রে? ওটা আমার কলেজের ফ্রেন্ড। আর কয়টা মেয়ে ফ্রেন্ড আছে তোর? আর একটা। কিন্তু কেন? মেয়েটা কে রে? ওটা আমার কলেজের ফ্রেন্ড। আর কয়টা মেয়ে ফ্রেন্ড আছে তোর? আর একটা। কিন্তু কেন? না, এমনি। বাসায় আসলাম। আঙ্কেলও বাসায় চলে আসছেন। সবাই একসাথে খেতে বসলাম। ইমন, শীত তো পড়ে গেল, শীতের পোশাক আছে তোমার? কিছু আছে আর কিছু কিনতে হবে। আচ্ছা, বিকেলে কিনে নিও, যাওয়ার সময় টাকা নিয়ে যেও। আঙ্কেল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আর এতগুলো টাকা আমি কোথায় রাখবো, তাই আমি নিজেই কিনে নেব। আচ্ছা, যেটা ঠিক মনে করো। খাওয়া দাওয়া করে উপরে আসতে যাব, ঠিক তখনই রূপ ম্যাম ডাক দিলেন। আমিও বিকেলে মার্কেট যাব, একসাথে যাব। আচ্ছা। তারপর রুমে আসলাম। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এই উঠ। চোখ খুলে দেখি রূপ ম্যাম। কি রে, কতক্ষণ ঘুমাবি? মার্কেটে যাবি না? বিকেল হয়ে গেছে। না, তোর জন্য বসে থাকবে। তাড়াতাড়ি নিচে আয়। রূপ ম্যাম চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি রূপ ম্যাম বসে ফোন টিপছে। আমি বললাম, চলুন, আমার হয়ে গেছে। রূপ ম্যাম উঠে দাঁড়ালেন। তখন ঘুমের মধ্যে লক্ষ্য করিনি রূপ ম্যামকে একদম নীলপরীর মতো লাগছে। নীল ড্রেস, খোলা চুল, যে কেউ ক্রাশ খাবে। আমি তো রূপ ম্যামকে কোনোদিন ঠোঁটে লিপস্টিক দিতে দেখিনি। ওনার ঠোঁটগুলো এমনিতেই গোলাপি। কি রে, এমন ভাবে তাকিয়ে কি দেখছিস? কই, কিছু না তো। রূপ ম্যাম একটা মুচকে হাসি দিল। কেমন লাগছে আমাকে বললি না তো? হ্যাঁ, আপনাকে তো সব সময় সুন্দর লাগে। তাই? হুম। আচ্ছা চল, যাওয়া যাক। একটু দাঁড়ান, গাড়ির চাবিটা নিয়ে নিই। গাড়ি চাবি নিতে হবে না, রিক্সায় যাব। কেন? ইচ্ছে হয়েছে তাই। কিন্তু কি কিন্তু? আয় তো তাড়াতাড়ি, এমনিতেই দেরি হয়ে গেছে।
দুজনে বেরিয়ে আসলাম। রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। কি ব্যাপার, একটা রিক্সাও নাই কেন? সেই জন্যই বললাম গাড়িটা নিয়ে আসি, এখনো সময় আছে, আমি বাসায় গিয়ে গাড়িটা নিয়ে আসি। চুপ কর তো, একদম কথা বলবি না। রিক্সায় গেলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাইলে কি, আমার সাথে রিক্সায় যেতে চাস না তাই তো? না, সেটা না। তাইলে চুপ করে থাক। একটু পর একটা রিক্সা আসলো, রূপ ম্যাম উঠে বসলো। কি হলো, উঠ। আমিও উঠে বসলাম। রূপ ম্যাম একদম চেপে বসেছে, নিজের দিকে অনেক জায়গা থাকতেও আমার দিকে চেপে বসে আছে। কি আর করার, ওভাবেই শপিং মলে গেলাম। ভাড়াটা আমি দিলাম, ভেতরে গিয়ে অনেক কিছু কিনলাম, সব রূপ ম্যাম পছন্দ করে দিয়েছে। বিল দেওয়ার সময় টাকা বের করতে যাব, আর ঠিক তখন ম্যাম বলে উঠলেন, দাঁড়া, আমি দিচ্ছি। কিন্তু এগুলো তো আমার জন্য কিনেছি, আপনি কেন টাকা দিবেন? নিজের টাকা নিজের কাছে রাখ। কিন্তু কোনো কিন্তু না। আর তুই কেন টাকা দিবি সেটা বল। কারণ কাপড়গুলো আমার, তাই। আচ্ছা, এগুলো পছন্দ করেছে কে? আপনি। কিনবে কে তাহলে? আমি, কারণ কাপড়গুলো আমার। বেশি কথা বললে দাঁত ভেঙে দিব। চুপচাপ থাক। কি আর করার, রূপ ম্যামই বিলটা দিল। চল, কিছু খেয়ে বাসায় যাব। চলুন, কিন্তু টাকা আমি দেব। আচ্ছা বাবা, দিস, এখন চল। আমি আর রূপ ম্যাম একটা কফি শপে গেলাম। উনি কফি অর্ডার দিলেন আর আমি চায়ের। আচ্ছা, আপনি একটু বসেন, আমি শুধু একটু ফোনে টাকা রিচার্জ করে আসি। আমি বাইরে আসলাম, এসে আঙ্কেলের জন্য একটা শার্ট কিনলাম। আসার সময় একটা অ্যান্টিকের দোকানে এক জোড়া পায়েল দেখলাম, খুব পছন্দ হলো। কি যেন মনে হলো, পায়েল জোড়া কিনে নিলাম। তারপর সেগুলো গাড়িতে রেখে কফি শপে আসলাম। এতক্ষণ লাগে? বাথরুমে গেছিলাম। চল, যাওয়া যাক। চলেন। তারপর বাসায় চলে আসলাম। একটু পর আঙ্কেল আসলেন বাসায়। শার্টটা নিয়ে আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, দেখেন তো এটা কেমন হয়েছে? খুব ভালো চয়েস আছে তোমার, বলতে হবে। এটা কিনলা আজকে? আপনার জন্য। আমার জন্য কেনার কি দরকার ছিল? অত কিছু বুঝি না, আপনি এটা নিবেন আর কাল এটাই পরবেন। আচ্ছা ঠিক আছে। রূপ, এটা উপরে রেখে আয় তো। সেটা যাচ্ছি না হয়, কিন্তু আমার গিফট কই? আঙ্কেলেরটা কেনার তাড়াই আপনার গিফট নেওয়ার কথা মনে ছিল না। রূপ ম্যাম কিছু না বলে উপরে চলে গেল। রাগ করছে মেয়েটা। আপনি বসেন, আমি রাগ ভাঙিয়ে আসছি। উপরে গেলাম, গিয়ে দেখি রূপ ম্যাম নিজের রুমে নেই, হয়তো ছাদে আছে। ছাদে গিয়ে দেখি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কি করেন এখানে? আঙ্কেল খাওয়ার জন্য ডাকছে তো। এখন খাবো না, খেয়ে নে তোরা। রাগ করছেন? রাগ করবো কেন? আর কিসের জন্য এবার রাগ করবো? আমি পায়েল জোড়া রূপ ম্যামের মুখের সামনে ধরলাম, দেখুন তো পছন্দ হয়েছে কিনা। রূপ ম্যাম পায়েলগুলো নিয়ে দেখতে লাগলো, তারপর হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলো। খুব পছন্দ হয়েছে। এবার তো ছাড়ুন। পরিয়ে দে। আমি আর কে আছে এখানে? আমি পারবো না। তাহলে নিয়ে যা তোর পায়েল, নিব না আমি। আচ্ছা, দিচ্ছি। আমি একটু হাঁটু গেড়ে বসলাম। পাটা দিন। রূপ ম্যাম নিজের পা আমার পায়ের উপরে রাখলেন। এক এক করে পায়েল জোড়া পরিয়ে দিলাম। রূপ ম্যাম বাচ্চাদের মতো পায়েলগুলো বাজিয়ে দেখছেন, দেখে খুব হাসি পাচ্ছিল। এবার তোর গিফটের পালা। আমার গিফট? চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার কি দরকার? করতে বলছি কর। আমি চোখ বন্ধ করলাম। রূপ ম্যাম আমার কাছে আসলেন, তখন চোখটা খুললাম। রূপ ম্যাম আমার একদম কাছে চলে আসছেন, তারপর আমার হাত দুটো নিয়ে নিজেকে জড়িয়ে নিলেন। আমার তো হাত পা কাঁপতে লাগলো। কি হলো, কাঁদছিস কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তখন রূপ ম্যাম গালে আলতো করে নিজের ঠোঁট বসিয়ে দিলেন। আমার শরীর মনে হয় অবশ হয়ে গেছে। কিছুক্ষণ পর ছেড়ে দিলেন। আরো গিফট নিবি না? এটাতেই হবে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আচ্ছা, নিচাই, আমি খাবারের ব্যবস্থা করতে বলি। রূপ ম্যাম নিচে চলে গেলেন, কিন্তু আমি ওখানেই দাঁড়িয়ে আছি। কি হলো কিছুই বুঝতে পারলাম না। তারপর আস্তে আস্তে নিচে চলে আসলাম। খাওয়ার সময় রূপ ম্যাম শুধু আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। রূপ, পায়েল কোথায় পেলি? ইমন দিল। ও, দেখলি? তাহলে শুধু শুধু ওর উপর রাগ করলি কেন? ও একাই গিফট দিচ্ছে নাকি আমিও গিফট দিছি? কি গিফট দিলি? সেটা তোমার না জানলেও চলবে। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম, নাস্তা করে রূপ ম্যামকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাকে কেমন লাগছে? আপনার রূপের তুলনা করার মতো যোগ্যতা আমার নেই, শুধু এটাই বলবো। এটা ভালো বললি নাকি খারাপ? আপনার যেটা মনে হয়। হুম। তারপর ভার্সিটিতে আসলাম, রূপ ম্যামকে নামিয়ে দিলাম। কাল রাতের ব্যাপারটা এখনো স্বপ্নের মতোই লাগছে। হঠাৎ করে কে যেন হাতটা টেনে ধরলো, পিছনে তাকিয়ে দেখি ঈশিতা আপু। তুমি ভালো করেই জানো আমি তোমাকে ভালোবাসি, তারপরেও তুমি আমার সাথে এমনটা কেন করছো? দেখুন আপু, আমি আপনাকে ভালোবাসি না, আর আমাকে ভালোবেসে নিজের জীবনটা নষ্ট করবেন না। আমি অত কিছু বুঝি না, তোকে আমাকে ভালোবাসতেই হবে। কে তুই রে যে তোকে ভালোবাসতে হবে? পিছন থেকে কথাটা বলল রূপ। শোন, আমি তোকে কিছু বলছি না, কারণ তুই আমার ফ্রেন্ড হোস, কিন্তু ইমনকে পাওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। রূপ, তুই কেন বুঝতেছিস না? আমি অত কিছু বুঝি না। আমার প্রিয় জিনিস কেউ কেড়ে নিতে চাইলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আর তুই আমাকে ভালো করে চিনিস, তাই যেটা বলছি সেটা শোন, ওকে ভুলে যা। প্রিয় জিনিস মানে বুঝলাম না। তোকে বুঝতে হবে না, যা বুঝার ও বুঝে গেছে। তুই কলেজে যা আর তাড়াতাড়ি আসবি। আচ্ছা, আমি ওখান থেকে চলে আসলাম, কলেজ আসলাম। কলেজে এসে মিশুর সাথে দেখা, একসাথে ক্লাস করে আসলাম। মিশুর বাসা ভার্সিটির ওখানে। ভার্সিটির সামনে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছি। রূপ ম্যাম এখনো আসেনি, তাই একটু পর দেখলাম সবাই বেরিয়ে আসছে। আমি মিশুর থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে গেলাম। একটু পর রূপ ম্যাম আসলো। মেয়েটা কে রে? গার্লফ্রেন্ড নাকি? কোনটা? যার সাথে গেটের সামনে কথা বলছিলি? না, গার্লফ্রেন্ড হতে যাবে কেন? না হওয়াটাই ভালো। আর অন্য মেয়েদের সাথে যেন কথা বলতে না দেখি, ওসব আমার ভালো লাগে না। কেন বলুন তো? কি জন্য? কেন এসব জানার দরকার নেই, শুধু যেটা বলবো ওটা শুনবি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর বাসায় আসলাম, একসাথে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। অফিসের কাজ শেষ করে বাসায় আসলাম। রাত 12টা বাজে ফোনটা বেজে উঠলো। রূপ ম্যামের ফোন। ফোনটা ধরার সাথে সাথে ওপাশ থেকে বলল, ছাদে আয়। ছাদে গেলাম। রূপ ম্যাম দোলনায় বসে আছে, আমাকে ডাকলেন। জি বলুন। বস। না ঠিক আছে, আপনি বলুন। বসতে বলছি না? আমি সাইডে বসে পড়লাম। ঠান্ডা লাগছে? না ঠিক আছে। বুঝছি। রূপ ম্যাম আমার দিকে চেপে আসলেন আর আমাকে চাদরের ভিতর নিয়ে নিলেন। আমি কি বলবো বুঝে পাচ্ছি না। তারপর ফোনটা অন করলো, তারপর একটা ছেলের ছবি বের করলো। দেখ তো ছেলেটা কেমন। ভালোই দেখতে। আপনার বয়ফ্রেন্ড বুঝি? না, আজ আমাকে ভার্সিটিতে প্রপোজ করছে। রাজি হয়ে যান, আপনার সাথে ভালো মানাবে। জুতা মুকুত্তা। যা, আমি আবার কি বললাম? আচ্ছা বাদ দেন, আমার তোকে কেমন লাগে? আপনি সুন্দরী, রাগী, কিন্তু আপনার রূপের সাথে মানিয়ে যায়, যে কোনো কারো ক্রাশ হওয়ার যোগ্য। আর তোর? আমারটা না জানাই থাক। জানিস আজ আমার জন্মদিন। আগে বলবেন না। শুভ জন্মদিন। জানিস আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায়, তারপরে থেকে জন্মদিন তেমন পালন করি না। জন্মদিনে আব্বুর কাছে কিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম। প্রথমবার তোর কাছে কিছু চাইবো, দিবিন? বলেন, আমার সামর্থ্য থাকলে অবশ্যই দিব। ভালোবাসবি আমাকে? রূপ ম্যামের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। কি হলো, পারবি না আমাকে ভালোবাসতে? দেখুন ম্যাম, এটা কোনোভাবে সম্ভব না। আপনার সাথে আমার যায় না। আপনি কোথায় আর আমি কোথায়, আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবেন। ভালো করার দরকার নেই, তোকে চাই আমার। সেটা হবে না কখনো। আমার কাছে ভালোবাসার কোনো জায়গা নেই। দেখা যাবে, আমার ভালোবাসার কাছে তোকেই হারাতে হবে। সেটা না হলে যে আমি নিজেই হারিয়ে যাব, তাই তোকেই হারতে হবে। হারিয়ে যাবেন মানে? কিছু না, ঘুমিয়ে পড়ো, যাও। বলেই রূপ ম্যাম চলে গেলেন। আমি কিছুক্ষণ বসে থেকে ভাবতে লাগলাম রূপ ম্যামের কথার মানে। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে আবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। একটু পর রূপ ম্যাম নিচে আসলেন, নাস্তা করে বেরিয়ে পড়লাম। কিছু বলছিস না যে? কি বলবো? আমার উত্তরটা। সেটা সম্ভব না। আপনি চাইলে আপনার জন্য আমার জীবন হাজির, কিন্তু আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। ভালো কথা পারিস?
তোকে না পেলে নিজের জীবনটাই হারিয়ে। কিছু বললেন? না, চল। রূপ ম্যামকে ভার্সিটিতে নামিয়ে দিলাম। সাবধানে যাবি আর তাড়াতাড়ি আসবি। কোনো মেয়ের সাথে কথা বলবি না, মনে থাকে যেন। ঠিক আছে। আসার সময় ঈশিতা আপুকে দেখলাম, মুখটা গোমড়া করে বসে আছে। কলেজে এসে ক্লাস করলাম, ভার্সিটির দিকে আসবো তখনই মিশুর ডাক। দুজনে গল্প করতে করতে আসলাম, ভার্সিটির ভিতরে আসলাম। দূর থেকে দেখলাম রূপ ম্যাম গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির সামনে গেলাম। চলেন যাওয়া যাক। এখনই যাব না। আমার তো অফিসে যেতে হবে। আমি আব্বুকে ফোন করে বলে দিয়েছি আজ তুই আমার সাথে থাকবি। তা কি করবেন এখন? এখন তুই আমাকে গাড়ি চালানো শেখাবি। আচ্ছা চলেন। ভার্সিটির মাঠে গাড়িটা নিয়ে গেলাম। রূপ ম্যামকে ড্রাইভার সিটে দিয়ে আমি পাশের সিটে বসলাম। আমি যেটা বলছি রূপ ম্যাম তার উল্টোটা করছেন। আরে হচ্ছে না তো। তুই আগে দেখাই দে। আমি ড্রাইভার সিটে যেতে লাগলাম, তখনই রূপ ম্যাম গালে আলতো করে একটা পাপ্পি দিয়ে দিলেন। দেখুন, এটা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমি বুঝবো, তুই শুধু আমাকে শিখিয়ে দে। কি মেয়ে রে বাবা, কিছু বলাও যাবে না। আমি ড্রাইভার সিটে বসে একবার দেখিয়ে দিলাম। এবার পারবেন তো? দাঁড়া একটু। রূপ ম্যাম পাশের সিট থেকে উঠে আমার কোলে বসে পড়লেন। আরে আরে কি করছেন এটা? আরে এভাবে দেখা দিবি, তাহলে সুবিধা হবে। মাথায় কি কোনো বুদ্ধি নেই তোর? তারপর রূপ ম্যাম আমার হাত দুটো দিয়ে নিজেকে জড়িয়ে নিলেন। এটা কি করছেন? আরে সিট বেল্ট, সুরক্ষার জন্য। তারপর রূপ ম্যাম গাড়ি চালাতে লাগলেন, আর আমি ওনাকে দেখাই দিতে লাগলাম। রূপ ম্যামের শরীরের ঘ্রাণটা কেমন যেন পাগল করে দিচ্ছে। কোনোদিন কোনো মেয়ের এতটা কাছে যায়নি, কেমন যেন একটা লাগছে। রূপ ম্যাম খুব ভালোই গাড়ি চালাচ্ছেন। আমি হাত দুটো ছাড়িয়ে নিতে যাব, হাত সরাবি না, জড়িয়ে ধরে থাক। আমার পা ব্যথা করছে। পা ব্যথা করছে কেন? আপনি কতক্ষণ ধরে বসে আছেন? রূপ ম্যাম গাড়িটা থামালো, মুখটা আমার দিকে ঘোরালো। তুই কি কোনোভাবে বলতে চাচ্ছিস আমি মোটা? আরে আমি কখন বললাম আপনি মোটা? তাহলে বললি যে পা ব্যথা করছে। কোনো একটা মানুষ অনেকক্ষণ ধরে কারো কোলে বসে থাকলে তার তো পা ব্যথা করবেই। অত কিছু বুঝি না, গাড়ি কেমন চালালাম বল? খুব ভালো, আর কিছুদিন শিখলে ভালোভাবে চালাতে পারবেন। আমার খুব খিদে পাইছে। চলেন বাসায় গিয়ে কিছু খাবো এখন। না, এখন বাসায় যাব না। তাহলে কোথায় যাবেন? আগের রেস্টুরেন্টে যাব, খাবার খেয়ে এক জায়গায় ঘুরতে যাব। ঠিক আছে চলুন। রেস্টুরেন্টে গেলাম, দুজনে খাওয়া দাওয়া করলাম, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রূপ ম্যাম রাস্তা দেখিয়ে দিচ্ছেন। অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটা জায়গায় আসলাম, সামনে নদী। আকাশে তখন সূর্যের আলো নদীর জলে পড়ছে, আর পাখিরা নিজের ঠিকানায় পাড়ি জমাচ্ছে। আর এদিকে ছোট বাচ্চারা নদীর কিনারে খেলা করছে, দেখতে খুব ভালো লাগছিল। রূপ ম্যাম গাড়ির সামনে উঠে বসলেন। উপরে আয়। না, আপনি থাকেন। আসতে বলছি না। গাড়ির সামনে বসে আছি দুজনে, সূর্যাস্ত দেখছি, মনটা খুব ভালো লাগছে। আমি এখানে একাই আসি মাঝে মাঝে, এই জায়গাটা খুব পছন্দের। আসলে জায়গাটা খুব সুন্দর। রূপ ম্যাম আমার পায়ের উপরে মাথা রেখে সামনের দিকে তাকিয়ে আছেন। সূর্যের শেষ আলো তার মুখে এসে পড়ছে, চুলগুলো সোনালি মনে হচ্ছে, মুখটা খুব মায়াবী মনে হচ্ছে। পকেট থেকে ফোনটা বের করে চুপ করে একটা ছবি তুলে নিলাম। রূপ ম্যাম একভাবে তাকিয়ে আছেন। ধীরে ধীরে সূর্যটা হারিয়ে গেল, চারিদিকে নেমে আসলো অন্ধকার। চল এবার যাওয়া যাক। চলুন। গাড়িতে এসে স্টার্ট দিলাম। কিছু দূর এসে রূপ ম্যাম গাড়ি থামাতে বললেন। কি হলো, গাড়ি থামাতে বললেন যে? চা খাবো, চল। আচ্ছা চলুন। দুজনে গাড়ি থেকে নেমে চা খেতে গেলাম। খুব ঠান্ডা লাগছে। রূপ ম্যাম চায়ের কাপে চুমুক দিচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি চা শেষ করলাম। আপনি একটু গাড়িতে বসেন, আমি আসতেছি। সাইডে এসে একটা সিগারেট কিনে ধরালাম। সিগারেটটা তাড়াতাড়ি খেয়ে গাড়িতে গেলাম। এখন ঠান্ডা কিছুটা কম লাগছে। কই গেছিলি? বাথরুমে। তারপর গাড়ি স্টার্ট দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাসার সামনে এসে দেখি রূপ ম্যাম ঘুমিয়ে পড়েছেন। আমি ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কি করব বুঝে পাচ্ছি না। ভিতর থেকে আপাকে ডাক দিলাম। আপা দেখো, ম্যাম ঘুমিয়ে পড়েছেন, এখন কি করব? কি আর করার, কোলে করে নিয়ে গিয়ে রুমে রেখে আয়। তুমি ডাক দাও না। আরে না, ওর ঘুম ভাঙালে খুব রাগ করবে। তার থেকে ভালো তুই ওকে রুমেই রেখে আয়।
রূপ ম্যামকে গাড়ি থেকে বের করে কোলে করে নিয়ে তাকে রুমে দিয়ে আসলাম। নিয়ে আসতে আসতে শরীর ব্যথা হয়ে গেল। তারপর নিয়ে এসে বিছানায় শুয়ে দিলাম। দেখে তো মনে হয় না এত ওজন, মোটা বললে ভুল হবে না। তখনই রূপ ম্যাম আমার গলা জড়িয়ে ধরলেন। আমি মোটা তাই না? আরে আপনি ঘুমাননি? না, আমার হাঁটার ইচ্ছে করছিল না, তাই ঘুমের বাহানা ধরেছিলাম। ও আচ্ছা, আমি যাই তাহলে, ছাড়ুন আমাকে। আগে বলো, আমাকে মোটা বললি কেন? না, আপনার ওজন এত বেশি আগে জানতাম না। ঠিক আছে, ওজন কমাই নেব আজকে। কেমন করে? জানিস একটা কিস করলে কত ক্যালোরি যায়? জানি তো। তাহলে আমি যদি তোকে 100টা কিস করি তাহলে কয় ক্যালোরি যাবে? আরে না, ওসবের দরকার নেই, আমাকে যেতে দিন। আর আপনি মোটা কে বলেছে? আপনার চেহারা অনেক ভালো। সেটা তো শুনছি না বাবু, শাস্তি পেতেই হবে তোকে। রূপ ম্যাম হাতটা ধরে টান দিলেন আর আমি ওনার উপর পড়ে গেলাম। আমাকে ছেড়ে দিন না প্লিজ। কে কার কথা শোনে? রূপ ম্যাম আমার ঠোঁটের উপরে নিজের আঙ্গুল রাখলেন। এক পর্যায়ে দুজনের ভিতরে নীরবতা ছড়িয়ে পড়লো। রূপ ম্যাম ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তার শরীরের ঘ্রাণটা আমাকে মাতাল করে দিচ্ছিল। একসময় রূপ ম্যাম এতটা কাছে আসলেন তার নিঃশ্বাস স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওনার গোলাপি ঠোঁটগুলো কাঁপছিল। তারপর তিনি ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলেন। আমি ধাক্কা দিয়ে ওনার থেকে দূরে সরে আসলাম। দেখুন ম্যাম, আপনি যেটা করছেন সেটা ঠিক না। আপনি যদি আপনার পাগলামি বন্ধ না করেন তাহলে আমি এই বাসা থেকে চলে যাব বলে সেখান থেকে চলে আসলাম। রাতের বেলায় খাওয়ার সময় রূপ ম্যাম আসেননি। ইমন, কাল সকালে আমাদেরকে চট্টগ্রাম যেতে হবে আর কিছুদিন সেখানে থাকতে হবে। তুমি কিছু শীতের কাপড় নিয়ে নিও। আচ্ছা আঙ্কেল, যাক, রূপ ম্যামের পাগলামি থেকে কিছুদিন বাঁচা যাবে। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আঙ্কেল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রূপ ম্যাম তখনও ওঠেনি, তাই ভালোভাবে বেরিয়ে আসলাম। ড্রাইভ করছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। তাকে দেখি রূপ ম্যামের ফোন। ফোনটা সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। চট্টগ্রামে পৌঁছানোর পর একটা হোটেলে গেলাম। ওখানে আঙ্কেলের অফিসের কর্মচারীরা আগে থেকে ছিলেন। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 100টার বেশি মিসড কল আর অনেকগুলো মেসেজ, সবগুলোই লেখা ফোনটা ধর। শেষ মেসেজটা দেখে চমকে গেলাম। শেষ মেসেজটায় লেখা ছিল, তুই যদি ফোন না ধরিস তাহলে আমি কি করব জানি না, নিজেকে শেষ করেও দিতে পারি। আমি মরে গেলে যদি তোর শান্তি হয় তাহলে ফোন ধরার দরকার নেই। মেসেজটা দেখে বুকটা কেঁপে উঠল। রূপ ম্যামকে সাথে সাথে ফোন দিলাম। ফোনটা রিং হচ্ছে কিন্তু ধরছে না। কোনো কিছু করে বসলো না তো? ধুর, কিচ্ছু ভালো লাগে না, কি যে করি। আবার ফোন দিলাম, এবার ফোনটা ধরলো। এতক্ষণ লাগে ফোন ধরতে? আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি? আমি মরে গেছি? আমি মরে গেলে তো তোর শান্তি, তাই না? চুপ একদম, কোনো কথা বলবেন না। কান্নার শব্দ শোনা যাচ্ছে ওপাশ থেকে। তাই আমি বললাম, কান্না করছেন কেন? কান্না বন্ধ করেন। আরে কান্না করছেন কেন? তুই না বলে চলে গেলি কেন? আপনি তো ঘুম থেকে ওঠেননি, তাই ডাক দিইনি। সেই জন্য নাকি রাগ করে আছিস? জানি না, খেয়েছেন? না। যান খাওয়া দাওয়া করেন, পরে কথা বলবো। ফোনটা রেখে দিলাম। মন থেকে মনে হচ্ছে একটা বড় পাথর নেমে গেল। ওনার কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি নিজেও যে ওনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আঙ্কেল আমার জন্য যা করেছেন তার বিনিময়ে এটা কিছুই না। তার পিছনে ছুরি মারতে পারবো না, তাই রূপ ম্যামের ভালোবাসাকে বারবার দূরে ঠেলে দিতে হচ্ছে। নিজেকেও আটকাতে পারছি না, মনে হচ্ছে ছুটে যাই তার কাছে। শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে লাগলাম। ফোনটা বেজে উঠলো, আঙ্কেলের ফোন। হ্যালো আঙ্কেল। আমার রুমে আসো একটু। আঙ্কেলের রুমে গেলাম। খুব ভয় লাগছে কিছু বলবে নাকি আবার। আঙ্কেল আসবো? আসো। কিছু বলবেন আঙ্কেল? সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি, তাই ডিনার করার জন্য ডাকলাম। তারপর দুজনে মিলে ডিনার করলাম। রুমে এসে রূপ ম্যামকে ফোন দিলাম, কিন্তু ফোন ধরছে না। একটু পর একটা মেসেজ আসলো, যতদিন না পর্যন্ত তুই আমাকে বলবি যে তুই আমাকে ভালোবাসিস, ততদিন পর্যন্ত আমি কিছু খাবো না। আমি মরে যাওয়ার পরে যদি শান্তি পাস তাহলে সেটাই। ফোন দিলাম কিন্তু সুইচ অফ। ঘন্টায় 10-12 বার করে ফোন দিলাম, কিন্তু একই অবস্থা। সারা রাত চিন্তায় ঘুমাতে পারিনি। পরের দিন সকালে উঠে আঙ্কেলকে নিয়ে অফিসে গেলাম। বিকেলের দিকে আঙ্কেলকে হোটেলে নিয়ে আসলাম। ঠিক হোটেলে ঢোকার সময় আঙ্কেলের কাছে একটা ফোন আসলো। কথা বলতে বলতে আঙ্কেলের হাত থেকে ফোনটা পড়ে গেল। কি হয়েছে আঙ্কেল? রূপ আরে রূপ ম্যামের কি হয়েছে? রূপ সেন্সলেস হয়ে গেছে।
কিভাবে? পরশু দিন থেকে ও নাকি কিছু খায়নি, আর আজ নাকি ও নিজের হাত কেটে ফেলেছে। আমাদের এক্ষুনি বাসায় যেতে হবে। আঙ্কেলকে নিয়ে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সব আমার জন্য হলো, আমার জন্যই রূপ ম্যামের এই অবস্থা। ওনার কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। চোখ দিয়ে আবছা আবছা দেখছি, চোখে হাত দিয়ে দেখি চোখ দিয়ে পানি ঝরছে। কোনো মতো নিজেকে সামনে নিয়ে গাড়ি চালাতে লাগলাম। রাতের মধ্যেই ঢাকায় পৌঁছালাম, কিন্তু তখন প্রায় মাঝরাত। হাসপাতালে গিয়ে রূপ ম্যামের কেবিনে গেলাম। রূপ ম্যাম ঘুমিয়ে আছেন, হাতে ব্যান্ডেজ, চোখের নিচে কালি পড়ে গেছে। আপা রুমে আসলো। কি করে হলো এটা? আর তুই আমাকে আগে ফোন করলি না কেন? রূপ ফোন করতে বারণ করেছিল, বলল আপনাকে ফোন করলে বাড়ি থেকে বের হয়ে যাবে। সারা রাত রূপ ম্যামের বেডের পাশে বসে রইল ইমন। আঙ্কেল ঘুমিয়ে পড়েছেন। সকালে রূপ ম্যামের জ্ঞান ফিরল, ইমনের দিকে তাকালো, তারপর মুখটা ঘুরিয়ে নিল। আঙ্কেল, রূপ ম্যামের জ্ঞান ফিরেছে। আঙ্কেল উঠে পড়লেন, রূপ ম্যামের কাছে গেলেন। কেন এমন করলি তুই? তোকে স্যার আমি কেমন করে থাকবো একবারও ভেবে দেখিসনি? রূপ ম্যাম চুপ করে আছে। আঙ্কেল, আমি ডাক্তারকে ডেকে আনি। আমি ডাক্তারকে ডেকে আনতে গেলাম। কেন করলি তুই এমনটা? বল, কার জন্য করলি এমনটা? এই মনের জন্য। আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমার ভালোবাসাকে বারবার দূরে ঠেলে দিচ্ছে। আমার ওকে চাই আব্বু, আমি ওকে না পেলে মরে যাব। ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না দেখে আমার সাথে এমনটা করছে। আমি আর পারছি না। তুমি কিছু করো আব্বু, না হলে আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। আমি দেখছি। ইমন ডাক্তারকে ডাক দিয়ে কেবিনের দিকে যাচ্ছে, তখনই আঙ্কেল বেরিয়ে আসলেন। ইমন, একটু সাইডে আসো। আঙ্কেল আমাকে সাইডে নিয়ে আসলেন। তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে। আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝতেছেন। থাক, ঠিক ভুল আমি জানতে চাই না। তোমাকে এতটা ভালোবাসলাম, আর তুমি আমার মেয়েটাকেই কষ্ট দিলে। তোমার থেকে এটা আশা করিনি। কি বলছেন আঙ্কেল এসব? ঠিক বলছি। আমার মেয়েটা যে তোমাকে ভালোবেসেছে তা শুনে আমি অনেক খুশি হয়েছি। আর তোমার মতো ছেলেকে না ভালোবেসে থাকা যায়? আমার মেয়েটারও যে একটা মন আছে, সেটা আমি আজ বুঝলাম। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না। এখন রূপের রাগ তোমাকেই ভাঙাতে হবে। ঠিক আছে আঙ্কেল, মন থেকে একটা বোঝা নেমে গেল মনে হচ্ছে। আঙ্কেল ডাক্তারের সাথে কথা বলতে লাগলেন। আমি রূপ ম্যামের থুক্কু, এখন তো আর কোনো বাধাই নেই। রূপের রুমে গেলাম, গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আমাকে দেখেই মুখটা ঘুরে নিল। সরি। চুপ সরি বললাম তো, আর হবে না। চুপ। কি হলো, কথা বলবেন না? আমার সাথে কথা না বললেও তোর কিছু হবে না, একা থাকতে দে। ইমন কিছু না বলে বাইরে আসলো। সন্ধ্যায় রূপ ম্যামকে বাসায় আনা হলো। আসার সময় গাড়িতে কোনো কথা বলেনি, চুপচাপ বসেছিল। বাসায় এসে রূপ ম্যামকে রুমে নিয়ে গেল ইমন, তারপর নিচে চলে আসলো। আপা রূপ ম্যামের জন্য খাবার নিয়ে গেলেন, একটু পর ঘুরে আসলেন। কি হলো, খাইনি? না, খাবে না বলছে। এই মেয়েকে নিয়ে যে কি করি। আচ্ছা আপা, খাবারটা দাও, আমি দেখছি। খাবারটা নিয়ে রুমে গেলাম। রূপ ম্যাম আমাকে দেখে মুখটা অন্য পাশে করে নিলেন। এত রাগ? এখন উঠুন, খেয়ে নিন। খাবো না। কেন খাবেন না কেন? জানি না। চুপচাপ উঠুন, না হলে জোর করে উঠাবো। তাই নাকি? গায়ে হাত দিয়ে দেখ, হাত ভেঙে ফেলবো। আমি প্লেটটা সাইডে রেখে ওনাকে টেনে তুলতে গেলাম। ধাক্কা দিয়ে আমাকে দূরে সরিয়ে দিল। হাতে ব্যান্ডেজ দেখে ভয় লাগছে। এবার ব্যান্ডেজ করা হাতটা আগে ধরলাম, তারপর কোমরে হাত দিয়ে টেনে তুললাম। কিন্তু রূপ ছটফট করছে, ডান হাত দিয়ে ধাক্কা দিতে লাগলো। এভাবে হবে না, বুঝেছি। রূপের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কিছুক্ষণ ছটফট করার পর থেমে গেল, তখন ছেড়ে দিলাম। এবার চুপচাপ খেয়ে নিন। আমি আর আঙ্কেল সারাদিন কিছু খাইনি, আর আপনি না খেলে আমরা কেমন করে খাই, তাই তাড়াতাড়ি খেয়ে নিন। আমি রূপকে খাইয়ে দিতে লাগলাম। রূপও চুপচাপ খেতে লাগলো। তারপর খাওয়াই দিয়ে নিচে চলে আসলাম। তারপর আঙ্কেল আর আমি খেতে বসলাম। তুমি আজ রূপের সাথে থাকবা, রাতের ঔষধ খাওয়াই দিবা, আর একটু দেখে শুনে রাখবা। কিন্তু আঙ্কেল, ওনার রুমে থাকবো, এখনো তো বিয়ে হয়নি। হয়ে যাবে, আর ওর দেখাশোনা করা খুব দরকার। তুমি না থাকলে আমাকে থাকতে হবে। না আঙ্কেল, আপনার এমনিতেই 2 দিন ঘুম হয়নি। আমি থাকবো, আর ওনার রুমে তো সোফা আছে, আমি ওখানেই থাকবো। আচ্ছা। আঙ্কেল মুচকে হাসলেন। হাসির মানেটা বুঝলাম না,
খেয়ে রূপের রুমে গেলাম। রূপ শুয়ে ফোন টিপতেছে। আমি বললাম, কিছু লাগবে? তুই আমার রুমে কেন? আঙ্কেল থাকতে বললো আপনার খেয়াল রাখার জন্য। ওষুধ খাইছেন? আমি কি ছোট নাকি যে আমার খেয়াল রাখতে হবে? ছোট না, কিন্তু ব্যবহারগুলো ছোট বাচ্চার মতো। জোরে বল। কিছু না, ঘুমিয়ে পড়েন, আমি সোফায় ঘুমাবো। কিন্তু তাকিয়ে দেখলাম কোনো সোফা নেই। কি ব্যাপার, আপনার রুমে না সোফা ছিল? নেই, সেদিন বাইরে নিয়ে গেছে। তাহলে আমি ঘুমাবো কোথায়? যেখানে ইচ্ছা ঘুমা। আমি রুমে গেলাম, একটা বালিশ নিয়ে এসে লাইট অফ করে রূপের বিছানার এক সাইডে শুয়ে পড়লাম। কি হলো, এখানে আসলি কেন? কোথায় ঘুমাবো তা? যেখানে ইচ্ছা যা, কিন্তু এখানে না। পারবো না। রূপ ওপাশ হয়ে শুয়ে পড়লো। আমি ওর উপর পা তুলে দিলাম। ওই পানামা। কোলবালিশ ছাড়া আমার ঘুম হয় না। আমি কি কোলবালিশ নাকি? না, ওটা ভেবে চালিয়ে নেব, সমস্যা নেই। তুই নাম বিছানা থেকে। বলেই ধাক্কা দিতে লাগলো। আরে ধাক্কা দিচ্ছেন কেন, পড়ে যাব তো। নিজের রুমে গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আর আসবো না। ভাবতেছি কাল এসে তারপর সাথে কথা বলবো। কেন? ও আমাকে সেদিন প্রপোজ করছিল, ভাবতেছি অ্যাকসেপ্ট করে নেব। আপনি তো আর আমাকে ভালোবাসেন না, আর সিঙ্গেল থেকেও লাভ নেই, যেটা দেখলাম। তাই ওর সাথে লিগে পড়ি। কথাটা বলে যেই উঠতে যাব, হাতটা চেপে ধরলো। আর এক পা গেলে আজ মেরেই ফেলবো তোকে। আপনি তো আমাকে ভালোবাসেন না। চুপ। আচ্ছা আমি গেলাম। চুপচাপ শুয়ে পড়। তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে দিতে হবে। চুপ। আমি রূপকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। শুনুন না। ঘুমাতে দিবি কি না? বলছি কি, ভালোবাসি। কাকে? ঈশিতা আপুকে। কি? আপনাকে আর কাকে? আমি ভালোবাসি না। রাগ করে আর কতদিন থাকবেন, মাফ করে দেন না। একটা শর্তে মাপ করতে পারি, আর কোনোদিন আমাকে কষ্ট দিবি না। রাজি, আর একটা পাপ্পি দাও না। পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেই নিয়ে নিচ্ছি। বলেই রূপের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। তারপর রূপ আমার বুকে মাথা রাখলো। খুব ভালোবাসি তোকে, নিজের থেকেও বেশি। আমিও রূপকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। অবশেষে মিলে গেল দুটি মন। শেষ হলো তাদের ভালোবাসার গল্প। ভালোবাসার জন্য কোনো পরিচয় লাগে না, শুধু লাগে দুটি মনের মিল, যা দিয়ে একে অপরকে আজীবন ভালোবাসা যায়।
Thank you.